ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য মডেল স্কুলগুলো আমি সম্পূর্ণ সমাধান করব। তো আজকের আমি প্রথম মডেল স্কুল, তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করার পূর্বে তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা একটু দেখে নিই আমরা। দেখো, প্রথমে বলা হয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে তোমাদের বৃত্ত সংক্রান্ত বাদবাকি অবশিষ্ট ত্রিভুজ থাকবে, বৃত্ত থাকবে। প্রথমে দেখতে পাচ্ছি যে চিত্রলেখ দেখা যাচ্ছে, কোন পরিমাপের ধারণা থাকবে, কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হচ্ছে তোমাদের। দেখো তৃতীয় পর্যায়ের মূল্যায়নে এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হচ্ছে যে কোণের পরিমাপ বলা হচ্ছে, কোণের পরিমাপ বলা হচ্ছে। তারপরে চিত্রলেখ বলছে, চিত্রলেখ। তারপরে বলা হচ্ছে ঘনবস্তু, তারপর বলা হচ্ছে যে ঐকিক নিয়ম বলা হচ্ছে, ঐকিক নিয়ম। তারপর দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ অঙ্কন থাকছে, ত্রিভুজ অঙ্কন থাকছে। তারপরে থাকছে বৃত্ত অঙ্কন থাকছে। আর এইটুকু আছে। আর দেখো তারপরে তোমাদের নাম্বার বিভাজন, দেখো 1 নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হচ্ছে 10টি থাকবে। তার মধ্যে 1 গুণিতক 10 সমান 10। পাটিগণিত থেকে 6টি থাকবে আর জ্যামিতি থেকে 4টি থাকবে। মোট নম্বর হচ্ছে 10। 2-এর দিকে দেখো বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটাও কিন্তু 2 নম্বরে থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে। আর কতগুলো থাকবে? 10টি থাকবে, মোট 20, 10 দুগুণে 20। তারপরে পাটিগণিত থেকে 7টি প্রশ্নের মধ্যে 6টি করতে হবে। আর জ্যামিতির মধ্যে 5টির মধ্যে কত করতে হবে? 5টি প্রশ্নের মধ্যে 4টি করতে হবে। কত মার্কস হচ্ছে? 20 মার্কস। তারপরে বলা হচ্ছে, দেখো 3-এর দিকে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, যার প্রশ্ন মান হচ্ছে 5টি থাকবে। আর 4 নম্বরে করে থাকবে, 4 নম্বরে 5টি থাকবে, অর্থাৎ 5 × 20 মার্কসের থাকবে। পাটিগণিত 4টি থাকবে, 4টি প্রশ্নের মধ্যে 3টি করতে হবে। আর জ্যামিতি 3টি প্রশ্নের মধ্যে 2টি করতে হবে। কত মার্কসের? 20 মার্কসের। টোটাল কত হচ্ছে? 10, 20 আর 20, মোট 50 মার্কসের পরীক্ষা হবে। তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে, পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে 50 মার্কসের প্রশ্ন হবে। চলো আমরা প্রথম মডেল স্কুলটা কী আছে আমরা দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন বলা হচ্ছে, দেখো তোমার তৃতীয় পর্যায়ের মূল্যায়নের প্রথম মডেল স্কুল হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল, HS। এখানে প্রথম প্রশ্ন বলছে লুডোর ছক্কার আকৃতি কেমন হবে? ঘনক হবে না, শঙ্কু আকৃতি হবে না, গোলক হবে না, প্রিজম হবে? ঘনক জানি আমরা, লুডোর ছক্কা ঘনক আকৃতি হয়ে থাকে, উত্তর হবে ঘনক হবে। আর শঙ্কু তো হবে তোমাদের দ্বিতল বিশিষ্ট হয়, আচ্ছা সমতল একটা হয়, একটা বক্রতল হয়। গোলক তো একটি বক্রতল মাত্র। প্রিজম হয় সমতল বিশিষ্ট হয়। কেমন? কিন্তু এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘনক হবে। লেখের কি বলা হচ্ছে? যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি ত্রিভুজ বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের, দেখো ত্রিভুজ যদি আমরা একটা অঙ্কন করি, সেক্ষেত্রে ত্রিভুজ কিন্তু একটি সমবাহু ত্রিভুজ হবে। হতে গেলে তার 3টি বাহুকে সমান হতে হবে। দেখো একটি সমবাহু ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তার 3টি বাহু কিন্তু সমান হতে হবে। এই বাহু, এই 3টি বাহু কিন্তু পরস্পর সমান হবে। বুঝেছে? তারপরে প্রশ্ন কি আছে দেখি আমরা। দেখো ক হয়ে গেছে, খ হয়ে গেছে। গয়ের দিকে কী বলা হচ্ছে? তো যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো, দেখো আমরা কোণ সংক্রান্ত ধারণা জানি যে 1 থেকে 90 এর ভিতরে, 1 থেকে 1 ডিগ্রি থেকে 90 এর ভিতরে যতগুলো কোণ আছে সব কোণ কিন্তু কী হয়? সূক্ষ্মকোণ হয়। কী কোণ হচ্ছে? সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রি কিন্তু এক্ষেত্রে কী হবে? সমকোণ হয়। আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মাঝে যত কোণ হয় সেটা হচ্ছে স্থূলকোণ। কী কোণ হয়? স্থূলকোণ হয়। আর 180 ডিগ্রি আমরা জানি কি? সরল কোণ। 180 ডিগ্রি কী হয়? সরল কোণ। 180 ডিগ্রি হয় সরল কোণ। আর 180 থেকে, দেখো 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মাঝে যত কোণ আছে সবগুলো কোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ হয়। বুঝেছে? তাহলে সূক্ষ্মকোণ কোণগুলো দেখি। 90 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ নয়, 90 ডিগ্রি কী কোণ? সমকোণ। 180 ডিগ্রি কিন্তু স্থূলকোণ নয়, সরল কোণ হয়। 90 ডিগ্রি আমরা জানি সমকোণ। এর মাঝে যত কোণ হয় সব কোণ হয় কি? স্থূলকোণ। বোঝা গেছে? তাহলে এবার আমরা দেখে নিই যে এই গয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে। যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো, সূক্ষ্মকোণ হতে গেলে 90 ডিগ্রি কম হতে হবে। দেখতে পাচ্ছি শুধুমাত্র অপশানটা সঠিক হবে 35 ডিগ্রি। 35 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি সমকোণ, 135 ডিগ্রি হচ্ছে কি? স্থূলকোণ। আর 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। বুঝা গেছে? যে ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে থাকে তা হলো কী কোণ বলো তো? ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে, দেখো আমরা যদি একটা ঘড়ি অঙ্কন করি,
এটা যদি ঘড়ি অঙ্কন করি, ঘড়ির দেখো মাঝে কাঁটাগুলো সংযুক্ত থাকে, এদিকে থাকে 12টা বাজে আর এর নিচের দিকে 6টা থাকে। কতগুলো বলা হচ্ছে 6টা। যখন ঘড়ির কাঁটায় সকাল 6টা বাজে, 6টা হলে কি ঘন্টার কাঁটা এদিকে থাকবে, ঘন্টার কাঁটা 6টার দিকে থাকবে, আর মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, 12টার দিকে থাকবে। তাহলে কী কোণ সৃষ্টি হচ্ছে বলতো? সরল কোণ সৃষ্টি হচ্ছে। কী কোণ সৃষ্টি হচ্ছে? সরল কোণ। কী বলা হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কী হবে? আচ্ছা, 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণ করে থাকে তা হলো 180 ডিগ্রি কোণ। তাহলে আমরা জানি কি সরল কোণ হলে কী হবে? সরল কোণ হলে কী হয়? আমরা জানি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কি সরল কোণ। অর্থাৎ যে কোনো একটা যদি রেখা অঙ্কন করি, একটা সরল রেখা অঙ্কন করি বা সরল রেখাংশ অঙ্কন করি, তার কোণের মান কী হয়? তার কোণের মান কী হয়? সর্বদা কী হয়? 180 ডিগ্রি হয়। এর কোণের মান কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে? 180 ডিগ্রি। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, এখানে বাংলা একটু অলরেডি তোমরা একটু বুঝে নিও। তোমাদের পঞ্চম শ্রেণী মানে কি বাংলা সম্পূর্ণ, কারণ আমি ইংরেজিতে লিখে দিয়েছি। দেখো এরপরে বলা আছে উমদ্দাগের প্রশ্ন, দেখো যে তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 18 বছর, আর 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত হবে? দেখো বর্তমান, দেখো লক্ষ্য করো, ধরো এইখানে তোমরা দাঁড়িয়ে আছো, এই পজিশনে তোমরা দাঁড়িয়ে আছো, এখানে তোমরা দুজন আছো, দুজন আছো, এখানে তোমাদের বয়সের সমষ্টি কত বলছে? 18 বছর। কত বছর বলছে? 18 বছর। 18 বছর বলা হচ্ছে, অর্থাৎ বয়সের সমষ্টি তোমার দুজনের বয়সের, তোমার বয়স আর তোমার বন্ধুর বয়স, তোমাদের বয়সের সমষ্টি কত বলেছে? টোটাল সমষ্টি মানে কি যোগ জানি আমরা, সমষ্টি মানে কি যোগ, যোগ কত হচ্ছে? সমষ্টি কত হচ্ছে? 18 বছর বলা হচ্ছে। কত বলেছে? 5 বছর পর। 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত হবে? তাহলে 5 বছর পর, 5 বছর পর ডিস্টেন্স কত হচ্ছে? 5 বছর, 5 বছর। আর 5 বছর হলে তোমার বন্ধুর বয়সও 5 বছর বাড়বে, আর তোমার বয়সও 5 বছর বাড়বে, আর তোমার বন্ধুর বয়সও 5 বছর বাড়বে। তো কত হবে? 18 সঙ্গে 5 5 10 যোগ করে দাও। এই পজিশনে তোমাদের বয়সের সমষ্টি কত ছিল? 18 বছর ছিল। আর কত বছর বাড়বে? 5 5 10, অর্থাৎ কত হবে? 10 বছর, 10 যোগ করবে, 10 তোমরা যোগ করবে, অর্থাৎ 18 যুক্ত 10 কত হচ্ছে? সমান 28 বছর। কত বছর হবে? 28 বছর। তোমারও তোমার বন্ধুর বয়স কত হবে? তোমারও তোমার বন্ধুর 5 বছর পর তোমারও তোমার বন্ধুর বয়সের সমষ্টি কত হবে? 28 বছর। কত বছর হবে? 28 বছর। অপশন নম্বর হস্যির দাগের সঠিক উত্তর হবে 28 বছর। কেমন? চলো 2-এর দাগের কী বলা আছে দেখি। 2-এর দাগের শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। 2-এর দাগে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে 2-এর ক বলা হচ্ছে কি, দেখো 75 টাকা। 75 টাকা মানে কত জানি আমরা? 75 পয়সা। 75 পয়সা সমান কত টাকা? দেখো আমরা 75 পয়সা জানি, 75 পয়সা বলা হচ্ছে, 75 পয়সা সমান কত হচ্ছে? টাকায় কনভার্ট করতে বলছে। আমরা জানি 1 টাকা সমান কত হয় বলো তো? 1 টাকা সমান কত হচ্ছে? 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান কত হচ্ছে? 100 পয়সা। 100 পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা হলে, অর্থাৎ 100 পয়সাতে কী হতে হয়? 100 পয়সাতে হয়, 100 পয়সা হলে কত হয়? 100 পয়সা হলে কি 1 টাকা হয়, 1 টাকা হয়। তাহলে 1 পয়সা কত হবে? 1 পয়সাকে যদি আমরা টাকাই করি কত হবে? 1/100 টাকা হবে, 1/100 টাকা হবে, 1/100 টাকা হবে। আর কত পয়সা বলছে? আর 75 পয়সা। তাহলে 75 পয়সা হলে কী হবে? 75 পয়সা হলে কী হবে তোমাদের? 75 পয়সা মানে কত হবে? সমান কত হবে? 1/100 গুণিতক 75, তাই না? আমরা যদি কাটাকাটি করি তাহলে 100 আর 75 কোন নামতে বিভাজ্য হবে? 25-এর নামতে। 25 3 75, 25 3 75 আর 25 4 100, 25 4 100। কত হলো? উপরে 3 আছে আর নিচে 4 আছে, তাই না? উপরে 3 আছে, নিচে 4 আছে। এবার আমরা 3কে 4 দিয়ে ভাগ করব। 3কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 0 দিয়ে 0 নাও, 3 নামাও, অর্থাৎ দশমিক দাও, 0 নাও, কত হচ্ছে? 30। কত হচ্ছে? 5 4 20, 5 5 25, 5 6 30, 4-এর নামতে হচ্ছে, 4 7 28, 4 7 28 হচ্ছে কত নাম? 2 নামলো, দশমিক আছে 0 পাবো, 20, 4 5 20, কত হচ্ছে? 20, 4 5 কত হচ্ছে? 20। তাহলে কী পেলাম আমরা? 20 হচ্ছে 0.75 টাকা। কত পেলাম? 0.75 টাকা। কত টাকা পেলাম? 0.75 টাকা, বা 3/4 টাকা, বা 0.75 টাকা। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? 0.75 টাকা। তোমরা সরাসরি হিসাব করে দিতে পারো, এখানে সরাসরি গণিতটাও করে দিতে পারো। তোমরা পয়সাকে যখন টাকায় কনভার্ট করবে তখন 100 দিয়ে ভাগ করবে। যত পয়সা থাকুক না কেন তাকে টাকায় যদি কনভার্ট করো, টাকায় যদি নিয়ে আসো তখন কি 100 দিয়ে ভাগ করবে। আর 75কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কত হবে? আমরা 75 ভাজিতক 100 মানে কি আমরা লিখতে পারি? 75/100,
তাই না? তাহলে একের পিঠে দুটো শূন্য আছে মানে কি, ডান দিক থেকে দুটো অঙ্কের আগে দশমিক বসবে, অর্থাৎ 7 আর 5 1 2, এখানে দশমিক বসবে, তার আগে শূন্য দিয়ে দাও, অর্থাৎ 0.75 টাকা হয়ে গেল। ঠিক আছে? তাহলে বা তোমরা 75কে 100 দিয়ে ভাগ করতে পারো, কেমন? দশমিক ভগ্নাংশের 75কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দুটো অঙ্ক, এখানে 3টে অঙ্ক হবে না। তাহলে আমরা শূন্য দিয়ে কী করব, শূন্য দিয়ে 75টা নামিয়ে ফেলে, তাহলে দশমিক দিয়ে একটা কি শূন্য নিলাম, তাহলে 107-এ কত হচ্ছে 700, কত নামলো 50 নামলো, আর দশমিক আছে শূন্য পাবো, তাহলে 105-এ কত হচ্ছে 500। ঠিক আছে? কত হলো 0.75 টাকা। এখানে কত হবে 0.75 টাকা। পরের প্রশ্ন দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি, বাহু গুণিতক বাহু সমান কি হয়, ক্ষেত্রফল হয়। এই ক্ষেত্রে যদি আমরা গণিতটা করি, দেখো এই ক্ষেত্রে আমরা দিই কত বলছে, 2-এর দাগের কত বলা হচ্ছে, 2-এর দাগের ক্ষয়েরটা বলা হচ্ছে। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি, বাহু গুণিতক বাহু সমান কি হয়, ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে, সুতরাং আমরা কি করতে পারি, তাহলে বাহুর বর্গ হয়, তাই না? বাহুর বর্গ কি হচ্ছে, ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে, বাহুর বর্গ মানে কি, আমরা কিনে বাহুর বর্গ, কেমন? ক্ষেত্রফল কত দেওয়া আছে 169, অর্থাৎ 169, বা বাহু সমান বাহুর বর্গ যদি এদিকে নিয়ে এসো, বর্গমূল হয়ে যাবে, কী হবে, বর্গমূল হয়ে যাবে 169। তাহলে 169-এর বর্গমূল কত হয়, আমরা জানি 169-এর বর্গমূল হয় কত বলো তো, হচ্ছে গিয়ে তোমাদের 13 একক কী ছিল, সেমি, 13 সেমি, কত হচ্ছে 13 সেমি হচ্ছে। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে 169 বর্গ সেমি থাকলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে 13 সেমি, কত হবে 13 সেমি। ঠিক আছে? তারপরে বলা হচ্ছে, দেখো 2-এর গয়ের দাগের প্রশ্নটা বলা হচ্ছে, 2-এর গয়ের প্রশ্ন কি বলা হচ্ছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের 3টি কোণে, দেখো লক্ষ্য করো, ত্রিভুজ যদি আমরা একটা অঙ্কন করি, আমরা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের কতগুলো কোণ বলো তো? ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের কোণ হয় 3টি। যে কোনো ত্রিভুজের, সে সমবাহু হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, আর বিষমবাহু ত্রিভুজ হোক, বা সূক্ষ্মকোণের ত্রিভুজ হোক, বা স্থূলকোণের ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজের তার 3টি কোণ, যে কোনো ত্রিভুজের কোণ সংখ্যা 3টি, আর এই 3টি কোণের সমষ্টি সর্বদা অর্থাৎ যোগফল, এই 3টি 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, এই 3টি কোণের যোগফল সর্বদা কত হয়, 180 ডিগ্রি। কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে কী জানলাম আমরা, যে কোনো ত্রিভুজে, অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তোমরা সবসময় মনে রাখবে, যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় কী হয়, 180 ডিগ্রি হয়। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে, যে ঘয়ের দিকের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজ, দেখো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কাকে বলি না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, সমকোণের মান কত হয় 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, দেখো এ বি সি, তোমরা এরকম নামকরণ করে দেবে। দেখো এই কোণটা কিন্তু সমকোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। আর এই সমকোণী ত্রিভুজের এই 3টি বাহুর নাম আছে, আর অন্য কোনো ত্রিভুজের কিন্তু এই 3টি বাহুর নাম থাকবে না। দেখো সবথেকে বৃহত্তম বাহু হচ্ছে এসি, এই বাহুটা সবসময় বড় হয়, এই বড় বাহুকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। কি বলা হয়, অতিভুজ। আর নিচের বাহুটা কি বলা হয়, ভূমি বলা হয়, ভূমি। আর এই যে লম্বা এ বি বাহুটাকে কি বলা হবে, এই লম্ব বাহু বা লম্বা বাহুটাকে কি বলা হবে, লম্ব বলা হবে। কি বলা হবে, লম্ব। এই সমকোণী ত্রিভুজের এই 3টি বাহুর নাম আমরা পাই, যে সবথেকে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, তার নিচের বাহুটাকে বলা হয় কি, অনুভূমিকভাবে অবস্থিত বাহুটা কি বলা হয়, ভূমি বলা হবে, আর লম্বা বাহুটাকে কি বলা হবে, এই লম্বা বাহুটা কি বলা হবে, লম্ব বলা হবে। তাহলে সমকোণী ত্রিভুজের 3টি বাহু পেলাম। এখানে কি প্রশ্ন রয়েছে, দেখো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু নাম কি? এই সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে সমকোণ, এর বিপরীত বাহু কোনটা আছে, এই বাহুটার বিপরীত বাহু, এই বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। কি হবে, অতিভুজ হয়। অর্থাৎ সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি, অতিভুজ। অতহস্যই ভয় দীর্ঘ বর্গজ, অতিভুজ। কেমন? মধ্যের প্রশ্ন দেখো, বৃত্তের বৃহত্তম যা কেন্দ্র বিন্দুগামী তাকে কি বলে? বৃত্তের বৃহত্তম যা কেন্দ্র বিন্দুগামী তাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। কি বলা হয়, ব্যাস।
ব্যাস বলা হয়। দেখো যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, দেখো একটা যে বৃত্ত মানে কি, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের যে কোনো পরিধি বরাবর যে কোনো রেখা টানলে কিন্তু তাকে কী বলা হয়, জ্যা বলা হয়। বৃত্তের রেখা বরাবর, বৃত্তের যে একটা পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত যে সরলরেখা রেখাংশ অঙ্কন করা হয় বা টানা হয় তাকে কী বলা হয়, বৃত্তের জ্যা বলা হয়। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা? যদি আমরা পেন্সিল কম্পাস দিয়ে যদি আমরা অঙ্কন করি, দেখো মাঝে কেন্দ্র থাকবে আর চারদিকে একটা রাউন্ড করে থাকবে। পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করার চেষ্টা করবে বৃত্ত, তবে মাঝে একটা যে কাঁটা বা বিন্দু থাকছে, এই বিন্দু বরাবর যে জ্যাটা অঙ্কন করা হবে এই জ্যাটা সবথেকে বড় জ্যা হয়। যতগুলো জ্যা অঙ্কন করবে বৃত্তের আর কেন্দ্রবিন্দু বরাবর যে জ্যাটা যাবে সেই জ্যাটাকে কী বলা হয়, ব্যাস বলা হয়। অর্থাৎ এ বি একটি জ্যা, বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা আছে, কেন্দ্রবিন্দুগামী রেখাংশকে কী বলা হয়, জ্যা বলা হয়। এটা হচ্ছে বৃহত্তম জ্যা, এর নাম কী হয়, ব্যাস বলা হয়। কী বলা হয়, ব্যাস বলা হয়। কেমন? এর নাম কী হয়, ব্যাস বলা হয়। কেমন? পরের প্রশ্ন চলো, যোগ করো লেখা হচ্ছে, যোগ করো। দেখো ভগ্নাংশে যোগ করতে বলেছে 2/15 যুক্ত 4/25, একে আমরা যোগ করব। চলো ভগ্নাংশের যোগ। তাহলে তোমার 3-এর দাগের কয়ের কী প্রশ্ন বলা আছে, 3-এর ক বলা আছে। 3-এর দাগের ক প্রশ্ন কী বলা আছে, যে যোগ করতে বলা হচ্ছে 2/15 যুক্ত 4/25। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে নিয়ম মনে রাখবে যে হরগুলো প্রথমে লসাগু করে নিতে হয়। 15 আর 25কে আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে, 15 আর 25কে লসাগু করলে কত হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। 5×3 = 15 আর 5×5 = 25। কত পেলাম আমরা? তাহলে 5 × 3 × 5 সমান কত পেলাম, 5×5 = 25 আর 25×3 = 75। কত পেলাম? 75 পেলাম। তাহলে লসাগু কত পেলাম, 75। আমরা সমান দিয়ে বাই দিয়ে দেবো বড় করে, আর নিচে কিন্তু আমরা 75 লিখে দেবো। কত লিখবো নিচে? নিচে কিন্তু আমরা কত করবো, 75 লিখবো। অর্থাৎ লসাগু কত হয়েছে, 75। এবার দেখো প্রথম ভগ্নাংশ ছিল 2/15। 2/15 ছিল, প্রথমে ব্র্যাকেট স্টার্ট দেবো, লবটা বসাবো, লব দিয়ে গুণ চিহ্ন দেবো। হর কত আছে, 15 আছে। 15-র সঙ্গে কত গুণ করলে 75 হয়? দেখো 15×5 = 75। বা এখানে যে লসাগুর মানগুলো পেয়েছিলাম, এই মানগুলো দেখো এখানে কত আছে, 15। 15 কোন কোন সংখ্যা মিলে হচ্ছে, 5×3 = 15। আর 5 আর 3 বাদ দাও, কত বড় থাকছে, 5 থাকছে। অর্থাৎ 5। অর্থাৎ 75কে 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। অর্থাৎ 15×5 = 75। কেমন? এবার প্রথম ভগ্নাংশের কাজ শেষ হয়েছে, তারপরে প্লাস আছে, যোগ চিহ্ন দিলাম। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ 4/25-এরকে আমরা ক্যালকুলেট করব। প্রথমে 4 লিখলাম, তার গুণিতক চিহ্ন দিলাম। এবার 25 আছে, 75কে 25 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, 25×3 = 75। অর্থাৎ 3 হবে। 25×3 = 75। বুঝেছে? তাহলে কী পেলাম আমরা, ইকুয়ালস টু 5 × 2 = 10 পেলাম, যুক্ত 4×3 = 12 পেলাম। কত হচ্ছে, আর নিচে 75 সমান কত পেলাম, 10 + 12 সমান কত হচ্ছে, 22 হচ্ছে। 22/75 কত পেলাম, 22/75 পেলাম। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 3-এর দাগের দেখো ক হয়ে গেছে। খ দেখো 307.50 টাকা যুক্ত 12.76 টাকা আমরা যোগ করব। দুটো দশমিক ভগ্নাংশের টাকাকে, দুটো সংখ্যাকে আমরা যোগ করব। 3-এর দাগের খ বলা হচ্ছে কি, খ বলা আছে, প্রথমে বলা আছে 307.50 টাকা, আর বলা আছে 112, বলা আছে 112.76 টাকা। যোগ করি। দেখো মনে রাখবে, যোগ বা ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে যোগ বা বিয়োগ করতে বলা হলে সবসময় মনে রাখবে দশমিকের সোজা দশমিক রেখে সংখ্যাগুলো ডান দিকে ক্রমশ বসিয়ে যাবে আর বাম দিকে ক্রমশ সংখ্যাগুলো বসিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে পেলাম কি, 6-এর সঙ্গে 0 যোগ করো, 6 হচ্ছে, আর 7×5 কত হচ্ছে, 13, 7×5 কত হচ্ছে 12, 7×5 12, 12 2 হাতে 1, দশমিক দশমিক নামিয়ে আনো, 7 8 9 10 17 0 হাতে 1, 2 হচ্ছে, আর 3 কত 3, 320 কত হচ্ছে, 320.26 টাকা। 320.26 টাকা। ঠিক আছে? কি উত্তর পেলাম আমরা, 320.26 টাকা। তাহলে চলো পরের প্রশ্ন আমরা দেখি কত আছে, 320.26 টাকা ক্ষয় থেকে উত্তর হলো। তারপরে প্রশ্ন কি বলা আছে দেখি আমরা। তারপরে প্রশ্ন বলা আছে দেখো, গয়ের দাগে 4,627-এর সঙ্গে 875 যোগ করবো আর 574 যোগ করবো। চলো আমরা এই যোগটা নির্ণয় করি, যোগফলটা নির্ণয় করি। এটা হচ্ছে গয়ের দাগের প্রশ্ন। এটা তোমাদের গয়ের দাগের প্রশ্ন হবে। 3-এর গয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে কি, 3টি সংখ্যার যোগ করতে বলা আছে। অর্থাৎ একটা আছে 4,627-এর সঙ্গে যোগ করব, 875 যোগ করব, আর এটা কি 574
74 যোগ করব। দেখি যোগফল কত হচ্ছে দেখে নিই আমরা। যোগফল হচ্ছে দেখো 7 5 12, 7 5 12 আর 4 কত হচ্ছে 16, কত হবে 16 6 হাতে 1 হবে, 16 6 হাতে 1, 7 7 14, 15 16 1 17, 17 7 হাতে 1 আর 8 6 14, 14 5 কত হচ্ছে 19 আর 1 20, 20 0 হাতে 2, 4 1 4 2 কত হবে 6 হবে, অর্থাৎ 6076, 6076 যোগফল কত হচ্ছে 6076। চলো এরপর কি আছে, বিয়োগ করা আছে। আমরা 3 দিকটা কমপ্লিট করতে পেরেছে। 4 দিকে দেখো, 4 দিকে দেখো বিয়োগ করো, বলছে 13/18 বিযুক্ত 5/27 আমরা বিয়োগ করি। কী বলা হচ্ছে 13/18 কী কত বলা হচ্ছে 13 এটা হচ্ছে তোমাদের 4 দাগের ক বলা হচ্ছে, 4 ক বলা হচ্ছে। কী বলা হচ্ছে যে প্রথমে 13/18 বিযুক্ত 5/27 আমরা কি জানি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে কি জানি আমরা হরগুলোকে লসাগু করব। তাহলে হর কী ছিল, হর ছিল 18 আর 27, 18 আর 27কে আমরা কি লসাগু করব। 18 27 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 6 18, 3 6 18 আর 3 9 27, আবার 3 দ্বারা বিভাজ্য হবে। 3 2 6, 3 3 9, কী পেলাম লসাগু 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, কত পেলাম 3 3 9, 9 2 18, 8 3 54, অর্থাৎ কী হলো 3 3 9, 9 3 27, 27 2 কত হবে 7 14 54 হচ্ছে। লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 54। এই 54টা আমরা কী করব, এই 54টা আমরা প্রথমে কী করব বলতো, 54টা আমরা ইকুয়ালস টু দিয়ে কী করব, ইকুয়ালস টু দিয়ে আমরা বাই দিয়ে দেবো, দিয়ে নিচে যে লসাগু মানটা বেরোলো এটা আমরা নিচে বসাবো 54, আর প্রথম ভগ্নাংশ ধরি 13/18 এর নিয়ম অনুযায়ী, ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লবটা প্রথমে বসাবো, তারপরে গুণ চিহ্ন দেবো। তাহলে 18কে আমরা 54 দিয়ে ভাগ করব, 18কে 54 দিয়ে ভাগ করব, অর্থাৎ আরও সহজ নিয়ম হচ্ছে 18। এখানে কোন 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 সংখ্যা মিলে 18 হচ্ছে 3 3 9, 9 2 18, কী পড়েছে 3, অর্থাৎ 18 3 54, 54কে 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 হচ্ছে। তার বিয়োগ চিহ্ন দিলাম আমরা, দিয়ে 27 5/27 আছে, 5 লব বসিয়ে দিয়ে গুণ চিহ্ন দেবো। 7-এর সঙ্গে কত গুণ করলে 54, অর্থাৎ 54কে 27 দিয়ে গুণ করলে কত হচ্ছে 27, 3 3 9, 9 3 27, 27কে 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হচ্ছে 54 হচ্ছে। কী পেলাম আমরা বাই দেবো, 13 3 কত হবে 39 বিযুক্ত 5 2 10, 5 2 10 নিচে আছে 54, ইকুয়ালস টু কত দেবো, ইকুয়ালস টু আমরা 39 থেকে 10 বাদ দেবো, কত হচ্ছে 29 হচ্ছে, 29 বাই কত হচ্ছে 29/54 হচ্ছে, কত হচ্ছে 29/54। কেমন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো 4-এর ক্ষয়টা কি বলেছে, 4-এর ক্ষয়ের কী প্রশ্ন রয়েছে, 4-এর ক্ষয়ের প্রশ্ন রয়েছে। দেখো 4-এর ক্ষয়ের প্রশ্ন রয়েছে যে এখানে বিয়োগ করতে বলছে, দশমিক ভগ্নাংশের বিয়োগ বলছে 97.25 টাকা থেকে 25.18 টাকা বাদ দিতে বলা হচ্ছে। চলো আমরা এর বিয়োগ ফলটা নির্ণয় করি। কি বলা হচ্ছে যে ক্ষয়ের দিকে বলা হচ্ছে 97.25 টাকা থেকে কত বাদ দেবো 25 দশমিক কত হবে 25.18 টাকা বাদ দেবো। তাহলে আমরা 25 থেকে 18 বাদ দেবো টাকা, 5 থেকে 8 বাদ যায় না, এক ধার করো, কত হচ্ছে 15, 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 5 6 7, 8 7 15, 7 হচ্ছে। আর এখানে কত হচ্ছে 1, 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 0, দশমিক বসে দাও। আর 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 2, 5 6 7 2 হচ্ছে, আর 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, কত হচ্ছে 72.07 টাকা, কত হচ্ছে 72.07 টাকা। তাহলে 72.07 টাকা হলো। আর তারপরে গয়ের দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, গয়ের দাগের প্রশ্ন হচ্ছে 4-এর গ বলা হচ্ছে। দেখো 4-এর গ বলা হচ্ছে, 4-এর গটা কি বলা হচ্ছে, দেখো 4-এর গ বলা হচ্ছে যে 1001 থেকে 978 বাদ দেবো, 1001 থেকে আমরা 978 বাদ দেবো। তাহলে 1001টা লিখি, 1001 থেকে আমরা কত বাদ দেবো, 1001 থেকে আমরা 978 বাদ দেবো। 978 বাদ দিলে কত হচ্ছে এর বিয়োগ, সরি। তাহলে এখানে 1 থেকে 8 বাদ যায় না, এখানে তার আগের অঙ্ক থেকে আমরা এক ধার করবো, দেখি 0 আছে, তাহলে এখানেও 0 আছে। তাহলে 1 থেকে ধার করলে এখানে কত হচ্ছে 10, 10 থেকে 1 ধার করো, এখানে কত হচ্ছে 9 থাকছে,
9 থাকছে, এখানে 1 ধার করো 10 হচ্ছে, আর 10 থেকে 1 ধার করো এখানে কত হচ্ছে 11 হয়ে যাবে, 10 হয়ে যাবে, 10 আর 1 কত হচ্ছে 11, এখানে কত থাকছে 9 থাকছে, তাহলে 10 ছিল, 10 আর 1 11, 11 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে, কত 3, এখানে কত হচ্ছে 9, 9 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 2 হচ্ছে, 9 থেকে 9 বাদ দিলে 0 হচ্ছে, অর্থাৎ 1001 থেকে যদি আমরা 978 বাদ দিই সেক্ষেত্রে উত্তর হবে 23, কত হবে 23 হবে, 23 হবে। চলো উত্তরটা কত হলো তোমাদের 23 হলো। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন হচ্ছে 5 দাগের প্রশ্ন, অর্থাৎ এখানে 3টি প্রশ্ন অলরেডি হয়ে গেছে, 3টি প্রশ্ন অলরেডি হয়ে গেছে 4 দাগের। এবার 5 দাগে দেখো, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় দেখো 0.5, 0.05, 0.005, এতে ছোট থেকে বড় সাজাতে হবে। চলো এই নিয়মটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিই। চলো এই গণিতটা, এরকম গণিত যদি আসে তবে তোমরা একটু সতর্কতার সহিত গণিতটা করবে। দেখো 5 দাগে বলা আছে, 5 দাগে কত ছিল, 5 দাগে ক বলা হচ্ছে, 5 দাগে ক বলা আছে। লক্ষ্য করো এখানে সংখ্যাগুলো রয়েছে যে 0.5 এইভাবে লিখে রাখবে, তো 0. কত হচ্ছে 0.5 হচ্ছে, দশমিক সোজা দশমিকগুলো যোগ বা বিয়োগের নিয়মে আকারে বসিয়ে দিবে, 0.005। দেখো দশমিকের আগের সমস্ত অঙ্কগুলো দেখছি 0 আছে, বুঝতে পারছি না। দশমিকের আগে আমরা জানি সমস্ত সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, আর দশমিকের আগে যে সংখ্যা বড় হয় সেই সংখ্যাটা সবসময় বড় হবে। যদি দশমিকের আগে 0 সবগুলো 0 আছে, এর পরবর্তী অঙ্ক দেখো দশমিকের পরের অঙ্কগুলো লক্ষ্য করো, দশমিকের পরে দশাংশের ঘরে দেখো এখানে 5 আছে, 0 আছে, 0 আছে, অর্থাৎ এই 5 আছে, অর্থাৎ এটা কিন্তু সবথেকে বড় হবে। এখানে যেহেতু বলা আছে ছোট থেকে বড় সাজাও, দেখতে পাচ্ছি তারপরে এটা কিন্তু বড় হচ্ছে, তার থেকে ছোট কোনটা আছে, তো 0.5, এর 5 আছে আর 0 আছে, সুতরাং এই 5টা কী হবে, তাদের এর থেকে এটা একটু ছোট হবে, আবার এর থেকে এটা ছোট হবে। আমরা কী পেলাম, ছোট থেকে যদি বড় সাজাই এক্ষেত্রে কী হবে, দেখো প্রথমে সব থেকে ছোটো কোনটা হচ্ছে 0.05 ছোট, এর থেকে ছোট কোনটা হচ্ছে, এর থেকে ছোট হচ্ছে 0.05 হচ্ছে, এর থেকে এর থেকে বড় হচ্ছে, এর থেকে বড় কোনটা হচ্ছে 0.5। তাহলে সব থেকে ছোটো হচ্ছে 0.005, এর থেকে বড় হচ্ছে 0.05, আর এর থেকে বড় হচ্ছে 0.5, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে তোমাদের ছোট থেকে বড় সাজানোর উপায়। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী রয়েছে দেখি আমরা। পরের প্রশ্ন রয়েছে, এটাও সেই ছোট থেকে বড় আর একটা রয়েছে। দেখো 201 বলেছে, 201.1 আর 20.11 আর 2.011। চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে তোমাদের 5 দাগের ক্ষয়ের দাগের প্রশ্নটা, 5 ক্ষয়ের প্রশ্নটা কী রয়েছে, 5 ক্ষয়ের প্রশ্নটা রয়েছে। দেখো সংখ্যাগুলো রয়েছে, আমরা সেইভাবে সাজাবো। প্রথমে সংখ্যাগুলো দশমিক সাথে দশমিক বসাবো, 2, 0, 1, 1 তারপরে 1 লেখা আছে, 1 লেখা আছে। তারপরে দেখো 20 দেখো 20 কত লেখা আছে, 1 লেখা আছে, 1 লেখা আছে। তারপরে আছে 2 দশমিক আছে, 2.011। লক্ষ্য করো তো, দেখো দশমিকের সাথে দশমিক যদি বসালে দেখি এর আগের সমস্ত সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, আর এর পরে কী আছে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা। একের থেকে ছোটো সংখ্যা হবে, দশমিকের পরে যত সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা কিন্তু একের থেকে ছোটো হয়, আর দশমিকের আগে সমস্ত সংখ্যা পূর্ণ সংখ্যা হয়ে থাকে জানি আমরা। দেখতে পাচ্ছি এখানে প্রথমে 221 আছে, এখানে 20 আছে আর 2 আছে। আমরা সহজে চিনে নিতে পারি যে এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা। দেখো সবথেকে ছোট কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ 2 কত হচ্ছে 2.011, 2.011। 1 সব থেকে ছোট হচ্ছে, এর থেকে বড় হচ্ছে কোনটা 20.11, 20.11 এর থেকে বড় হচ্ছে, আর এর থেকে সব থেকে বড় হচ্ছে 201 কত হচ্ছে 1 হবে সব থেকে বড়, বুঝে গেছে? তাহলে সব থেকে ছোটো কোনটা হবে 2.011, এর থেকে বড় কোনটা হবে 20.11, এর থেকে বড় কোনটা হবে 201.1, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো সরল করো 6 দাগের প্রশ্নটা। 4, 5, 3 হয়ে গেছে, 6 দাগে করি চলো। 6 সরল করো, বলেছে কি 10 গুণিতক 6 বিযুক্ত 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী স্টার্ট 10 বিযুক্ত 5 বিযুক্ত 2 ইন্টু 3 বা অফ 3 বা এর 3। চলো এই সরলটা আমরা সমাধান করি। তাহলে 5 কয়ের সরলটা আমরা তুলে ফেলেছি, এবার আমরা সমাধান করব। 10 গুণিতক 6 বিযুক্ত 5 যুক্ত 10 বিযুক্ত
5 বিযুক্ত 2 ই অফ 3। চলো আমরা এই সরলটা সমাধান করি। প্রথমে এখানে আমরা সহজে গুণ করে নিতে পারি। যদি এখানে অফ বা অন্য কোনো সংখ্যা নেই, প্রথমে আমরা বিয়োগ আছে আর গুণ আছে, আর বদমাস নিয়মে অনুযায়ী আমরা গুণটা করে নিই। 10 6 60 হচ্ছে বিযুক্ত, এবার তৃতীয় বন্ধনী দেব। প্রথম বন্ধনী কাজটা এর প্রকার করতে হবে, তাহলে 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী দাও 10 বিযুক্ত, আর প্রথম বন্ধনীর কাজ হচ্ছে 5 থেকে 2 বাদের কত হচ্ছে 3 হচ্ছে, আর এখানে অফ আছে, এখানে অফ বা এর আছে কত হচ্ছে 3 আছে, 3 আছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম আর তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। তো বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি কি অফের কাজটা, অফ মানে কি গুণ হয়, এর কাজটা কিন্তু আগে হয়। এক্ষেত্রে কী করবো, 60 বিযুক্ত তৃতীয় বন্ধনী দাও 5 যুক্ত কত হচ্ছে দ্বিতীয় বন্ধনী স্টার্ট করো, তাহলে এখানে 10 বিযুক্ত 3 অফ 3, অর্থাৎ এর কাজটা আগে হবে। কেমন, 3 3 9, এখানে অফ মানে এর মানে বা গুণ জানি আমরা, তাহলে 10 বিযুক্ত কত হচ্ছে 9, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও, তাহলে 60 বিযুক্ত আমরা তৃতীয় বন্ধনী দিলাম 5 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজটা হচ্ছে 10 থেকে 9 বাদের কত হচ্ছে 1 হচ্ছে, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, কত হচ্ছে 60 বিযুক্ত 5 আর 1 করো যোগ করো কত হচ্ছে 5 আর 1 যোগ করলে কত হচ্ছে 6। এবার 60 থেকে যদি আমরা 60 থেকে 6 বাদের কত হচ্ছে আমরা জানি কি 54, 60 থেকে 6 বাদের কত হচ্ছে 54, এই 54 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। তাহলে পরের প্রশ্নটা আমরা তুলে ফেলেছি। পরের সরলটা দেখো, 32 ভাজিত 4 গুণিতক 4 বিযুক্ত 2 বিযুক্ত 32 ভাজিত 4 গুণিতক 4 বিযুক্ত 2। চলো এই সরলটা আমরা সমাধান করি। প্রথমে আমরা বদমাস নিয়ম অনুযায়ী জানি আমরা রেখা বন্ধনী হয়, তারপরে অফ হয়, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ এটসেট্রা এগুলো জানি আমরা। তাহলে প্রথমে কী করবো, আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাগুলো আগে করে নিই, বা তার আগে আমরা এখানে করতে পারি যে এখানে কোনো রেখা বন্ধনী নেই, এখানে সরাসরি করবো 32কে 4 দিয়ে ভাগ করবো, 32কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 8 32, 8 হচ্ছে গুণিতক দেব, তবে 4 থেকে 2 বাদ কত হচ্ছে 4, আচ্ছা 4 আছে এখানে, আচ্ছা হয়ে গেছে, এটা ভাগ করা হয়ে গেছে, গুণিতক দিলাম, 4 থেকে 2 বাদ দিয়ে কত 2 বিযুক্ত 32 আছে, এখানে ভাগ আছে আর গুণ আছে, এক্ষেত্রে কী করবো ভাগটাকে করে নিই, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 32কে 4 দিয়ে যদি ভাগ করি 8 4 32, এখানে 8 হচ্ছে, আর এখানে কত হচ্ছে গুণিতক আছে, গুণিতক 4 থেকে 2 বাদ, 4 থেকে 2 বাদের কত হচ্ছে তোমার 4 থেকে 2 বাদের কত হচ্ছে 2 হচ্ছে। তো চলো আমরা দুটো গুণ পাচ্ছি, কত হচ্ছে 8 দুগুণে 16 পাচ্ছি এক্ষেত্রে, আর সেদিকেও 8 দুগুণে 16 পাচ্ছি, 8 দুগুণে 16 হচ্ছে, আর বিযুক্ত 8 দুগুণে 16 হচ্ছে, তাহলে কী হচ্ছে এটা কিন্তু শূন্য কিবে 16 থেকে 16 বাদের কত হচ্ছে শূন্য। ক্ষয়ের দেখে এটা সরলটা লক্ষ্য করো, দেখো 1/2 যুক্ত 2/9 বিযুক্ত 4/15 যুক্ত 5/18। চলো আমরা এই ভগ্নাংশের সরলটা করি। তাহলে প্রথমে কী করবো, প্রথম বন্ধনীর মধ্যে থাকা ভগ্নাংশগুলোর প্রথমে যোগ করে নিই, যোগ করার আগে কী করবো এদের হরগুলো কী আছে 2 আর 9 আছে, তো 2 আর 9কে আমরা যদি লসাগু করি কত হচ্ছে 2 9 মৌলিক সংখ্যা, দুটোই মৌলিক সংখ্যা, সুতরাং কী করবো আমরা গুণ করে দেবো, পরস্পর মৌলিক সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, 9 দুগুণে 18, তার 2 গুণিতক 9 কত হচ্ছে 9 দুগুণে 18, তাহলে আমরা বাই দিয়ে কী করবো 18 লিখবো, আর উপরে দেখো 1 লিখে গুণ চিহ্ন দিয়ে 2 9 18, আর যুক্ত 2 এর সঙ্গে 2 গুণ করবো, অর্থাৎ 9 দুগুণে 18, আচ্ছা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, বিযুক্ত 4/15 যুক্ত 5/18, আচ্ছা ইকুয়ালস টু দাও। এবার আমরা কী করবো সাধারণ গুণ করে 9কে 9 করলাম, যুক্ত 2 দুগুণে 4 করলাম, নিচে 18 হলো, তাহলে আমরা প্রথম বন্ধনী ক্লোজ করি, বিযুক্ত পরবর্তী ভগ্নাংশগুলো যেমন আছে তেমন নামিয়ে ফেলি, যুক্ত 5/18 ইকুয়ালস টু দাও। দেওয়ার পর দেখো এখানে আমরা কী করবো, আমরা 9 4 কত হয় 13 জানিয়ে 9 4 কত হয় 13/18 বিযুক্ত 4/15 যুক্ত 5/18। এবার আমরা 3টি ভগ্নাংশ পেলাম বিয়োগ আর যোগে, দেখো 3টি হরকে আমরা কি 3টি ভগ্নাংশে 3টি হরকে আমরা লসাগু করবো, 18 15 18, প্রথমে আমরা 2 দ্বারা বিভাজ্য করি, তাহলে 2 9 18, 15 তো 2 দ্বারা বিভাজ্য হবে না, নামিয়ে আনো, আর 2 9 18, এবার আমরা 3 দ্বারা বিভাজ্য করব, 3 3 9, 3 5 15, 3 3 9, আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 1 3 5, আর 3 1 3, কী লসাগু কী পেলাম আমরা, ইকুয়ালস টু 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5, কত পেলাম 5, আচ্ছা 5 দুনে 10, 10 3 30, 30 3 90, হচ্ছে 90, লসাগু কত হলো 90, আমরা ইকুয়ালস টু দিয়ে কী করবো বাই টেনে দেবো, বাই টেনে নিচে কিন্তু আমরা 90 লিখে দেবো। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ ছিল 13/18 ছিল, ব্র্যাকেট স্টার্ট করলাম, 13 দিলাম, গুণিতক দেখো 18 5 90, 18 5 90 বিযুক্ত 4 গুণিতক
15 5 75, 15 6 90 হয়েছে, যুক্ত 5 গুণিতক 18 5 90। তাহলে কী পেলাম? ইকুয়ালস টু দেবো, বাই দিয়ে 90 নিচে লিখলাম। 13 5 কত হবে? 13 4 5 3 15, 5 3 15 5 তাহলে 1 5 5 6 65, 13 5 65 বিয়োগ 6 4 24 যুক্ত 5 5 25, তাই না? তাহলে চলো আমরা প্রথমে বিয়োগ করব। 65 থেকে 24 বাদ দেবো, 65 থেকে 24 বাদ দিই, তাহলে 65 থেকে 24 বাদ দিলে হচ্ছে 1 হচ্ছে, আর 6 থেকে 2 বাদ কত হচ্ছে? কত হচ্ছে তোমার 4 হচ্ছে, 41 হচ্ছে, আর যুক্ত 25 কত হচ্ছে? 5 আর 1 কত হচ্ছে? 6, 2 আর 4 আর 2 কত হচ্ছে? 6, কত হচ্ছে? 66 বাই কত হচ্ছে? 90। 66 বাই 90 আমরা 66 বাই 90কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। কত হবে? 3 দ্বারা হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 3 3 9, 3 0 0, 22 আর 30 2 দ্বারা বিভাজ্য হবে। 2 একে 2, 2 একে 2, আর 2 একে 2 10, 2 5 10 হয়েছে। কত পেলাম আমরা? সমান 11/15 পেলাম, 11/15 পেলাম। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন রয়েছে 6 থেকে 3টি প্রশ্ন সমাধান করলাম। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 7 থেকে দেখো যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তাই না? চলো আমরা এই ভাষার অঙ্কটা সমাধান করি। তাহলে তোমাদের 7 দাগের কয়ে কী বলা আছে? 7 দাগের কয়ে বলা হচ্ছে যে ভ্যান গাড়ি 3 কিমি দূরে এক জায়গায় মাল নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। কী লিখবে তোমরা? ঐকিক নিয়মে লিখবে, ভ্যান গাড়ি 3 কিমি যেতে সময় লাগে, 3 কিমি যেতে সময় লাগে 45 মিনিট। 45 মিনিট। তাহলে এবার তোমরা কি করবে? ওই ভ্যান গাড়ি 1 কিমি যদি যায় সেক্ষেত্রে সময় লাগবে কত? তাহলে 45 ভাজিতক 3 মিনিট। তারপরে কী বলা আছে? আমরা ভাগ যদি করে নিই তাহলে 3 একে 3, আর 3 5 15, অর্থাৎ 15 3 45 কত হচ্ছে? 45 হচ্ছে। আমরা 45 ভাজিতক 3 মানে কি জানি আমরা? 45/3 জানি, তাই না? 45/3 মিনিট। তারপরে বলা আছে 4 কিমি দূরে যদি বলা হয় তাহলে ওই ভ্যান গাড়ি 4 কিমি যেতে সময় লাগে কত হচ্ছে? তোমরা 45/3 গুণিতক কত করবে? গুণিতক 4। আমরা কাটাটি করব। 3 একে 3, 1 নাম হলো 15, 3 5 15, 15 3 45 হয়েছে। কী থাকলো? 15 গুণিতক 4 থাকলো। তাহলে 15 4 কত হচ্ছে? 5 4 20 শূন্য 2, 4 কে 4, আর 2 6 কত হচ্ছে? 60। 15 4 কত হচ্ছে? 60 মিনিট। অর্থাৎ 60 মিনিট মানে কি জানি আমরা? 60 মিনিট মানে কত জানি আমরা? 1 ঘন্টা। 60 মিনিট মানে কি জানি? 1 ঘন্টা। 60 মিনিট বা 1 ঘন্টা উত্তর হবে তোমাদের। তাহলে কী লিখবে? তাহলে 4 কিমি দূরে যে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগে? অতএব ভ্যান গাড়ির সময় লাগবে সমান 60 মিনিট বা 1 ঘন্টা। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলেছে 7 দাগের ক্ষয়ের দাগের প্রশ্ন বলা আছে। 7 ক্ষয়ের প্রশ্ন কী বলা আছে? দেখো 7 দাগের ক্ষয়ের প্রশ্ন বলা আছে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? চলো আমরা এটা কিন্তু আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা সমাধান করি। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে কিন্তু বলা হচ্ছে কার মান বের করতে বলছে? টাকার মান বের করতে বলছে। অর্থাৎ প্রথমে আমরা কি? তাই গণিতের ভাষায় সমস্যাটি হলো, তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে কিন্তু লোক সংখ্যা দেওয়া আছে, লোক সংখ্যা
একক কিন্তু জন লিখবে, একক কী হবে জন, লোক সংখ্যা জন। তারপর বলা হচ্ছে কি, তারপরে আছে দিন সংখ্যা বা সময়, সময় লিখবে, এর একক হচ্ছে দিন, কি হচ্ছে দিন। তারপর কি বলা হচ্ছে মূল্য, মূল্য কত হচ্ছে বা দাম বা মূল্য, টাকা আছে, একক কি আছে টাকা, একক কি দেওয়া আছে টাকা। এবার আমরা টেবিল করে নেব, তিনটে করে রাশি বসবে, সুন্দর করে আমরা এরকম টেবিল করে নিতে পারি। তাহলে প্রথমে বলা আছে 7 জন লোক 8 দিনে 4,200 টাকা আয় করে। তাহলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে, একে আমরা কি করব, একে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে প্রথমে কি লিখবে, প্রথমে লোক সংখ্যার সঙ্গে মূল্য বা টাকার পরিমাণের সঙ্গে তুলনা করবে, আর তখন সময়টা স্থির রেখে দেবে। তাহলে তোমরা কি লিখবে, প্রথমে অতএব লিখবে সময় স্থির রেখে, কি লিখবে সময় স্থির রেখে, সময় স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, মূল্যের সম্পর্ক সমান কী হবে, মূল্যের সম্পর্ক কী হবে, দেখো লোক সংখ্যা যদি বাড়ায় তাহলে মূল্যের পরিমাণও বাড়বে, তাই না? লোক সংখ্যা যদি আমি বাড়াই সেক্ষেত্রে কিন্তু মূল্যের পরিমাণ কিন্তু সর্বদা বাড়বে। অর্থাৎ আমরা জানি কোনো মান যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে অপর দিকের মানটা কিন্তু বাড়বে, অর্থাৎ বাড়লে বাড়ে আর কমলে কমে, এক্ষেত্রে কী হয় সরল সম্পর্ক হয়, কী সম্পর্ক হয় সরল সম্পর্ক। আবার দেখো, আবার লোক সংখ্যা স্থির রেখে কি লিখবে তোমরা, আবার লোক সংখ্যা স্থির রেখে মূল্যের লোক সংখ্যা স্থির রেখে মূল্যের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কি হবে, দেখো লোক সংখ্যা স্থির রাখলে যদি মূল্য বা দিন সংখ্যার সঙ্গে মূল্যের পরিমাণের সঙ্গে সম্পর্ক কি হবে বলতো, সরল সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। এক্ষেত্রে আমরা লিখব অতএব নির্ণেয় মূল্যের পরিমাণ সমান, তাহলে সরল সম্পর্ক ছিল। দেখো এই ক্ষেত্রে কিন্তু টেবিলটা আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে যদি সরল সম্পর্ক হয় এই মানগুলো উল্টে যাবে, উপরে লিখবে 22 উপরে 8 লিখবে, 7টা নিচে লিখবে, এই দুটো কিন্তু সরল সম্পর্ক পাচ্ছে। সুতরাং আমরা এই ক্ষেত্রে কী করব, নির্ণেয় মূল্যের পরিমাণ কত হবে বা মূল্য বা অর্থের পরিমাণ কত হবে, এক্ষেত্রে আমরা কী করব সমান, প্রথমেটা কী করব আমরা জানি, প্রথমেটা কী বলা হয়েছে, প্রথম বলা হয়েছে সরল সম্পর্ক, অর্থাৎ আমরা কী করব 8/7 করব। আবার করব পরেরটা সরল সম্পর্ক ছিল, সুতরাং 9/12 করব। আর তারপরে রয়েছে 4,200 টাকা ছিল। তাহলে আমরা একটু কাটাকাটি করে নিই। দেখো 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 তিনে 36 কত নামলো 6 নামলো, আর 0 12 5-এ 60, আর 0 12 0 0। দেখো 7 5-এ 35 আর 7 0 0, কী থাকলো 8 গুণিতক 9 গুণিতক 50, কত পেলাম 9 8 72, 72কে যদি আমরা 50 দিয়ে গুণ করি কত হবে, 0টা পরে বসাও, আর 5 5 25, 5 হাতে 2, 7 5 35 36, 5 5 5 হাতে 2, 7 5 35 36 37, কত হচ্ছে, আর সরি 9 8 72, 9 8 72 হচ্ছে
9 × 72 হচ্ছে 9 × 72, 5 × 2 = 10 0, হাতে 1, 7 × 5 = 35, আর একে 36, কত হচ্ছে 3600 হচ্ছে, 3600 হচ্ছে। তাহলে কত টাকা হবে বা অর্থের পরিমাণ কত হবে তোমরা এবারে লিখবে যে অতএব 8 জন লোক 9 দিনে 3600 টাকা আয় করবেন। বুঝেছো? চলো আমরা পরের প্রশ্ন করি। পরের প্রশ্ন কী লেখা আছে দেখি আমরা। পরের প্রশ্নগুলো আছে যে একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনে খাবার মজুদ ছিল। আরও 1000টি মুরগি আনা হলো, অর্থাৎ আরও যদি 1000টি মুরগি আনা হয় তাহলে আগে 4000টি ছিল, 1000টি, কত হবে 5000টি মুরগি। 5000টি মুরগি খাবার কতদিন চলবে সেটা আমরা ঐকিক নিয়মে ত্রৈরাসিক নিয়মে আমরা বার করব। তাহলে এখানে কত ছিল, 7-এর দাগের কত হলো, 7-এর দাগের গয়েরটা। তাহলে প্রথমে আমরা লিখবো কি, প্রথমে লিখবো যে গণিতের ভাষার সমস্যাটি হলো, ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কি ছিল, প্রথমে কিন্তু মুরগির সংখ্যা একক আছে টি। তাহলে কি বলা আছে, তাহলে বলা আছে দিন সংখ্যা, সময় আছে কিসে একক আছে, দিনে আছে, দিন। তাহলে আমরা টেবিল করে কিন্তু এর এগুলো বসাবো। তাহলে এক্ষেত্রে কী করবো, এগুলো 400টি, প্রথম বলা আছে 4000টি মুরগি 250 দিনের খাবার মজুদ আছে। তাহলে আর 100টি যদি বেড়ে যায় তাহলে 4000 যুক্ত 1000 কত হচ্ছে, সমান 5000। তাহলে 5000টির মুরগির খাবার কতদিন চলবে। তাহলে এই ক্ষেত্রে কী বলবে, দেখো এখানে মুরগির সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। ব্যস্ত মানে কি জানি, দেখো মুরগির সংখ্যা যদি বেড়ে যায়, যে পরিমাণ খাদ্য ছিল সেই খাদ্যের পরিমাণ কমে যাবে। দেখো 4000টি মুরগি ছিল, 250 দিনের খাবার হতো, এক্ষেত্রে আরও 1000টি বেড়ে গেছে, খাবারের পরিমাণটা কমে যাবে। সুতরাং কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে। অতএব মুরগির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব লিখবে, অতএব নির্ণেয় সময় বা দিন সংখ্যা, অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান কত হবে। দেখো ব্যস্ত সম্পর্ক হলে এটা উল্টে যাবে, অর্থাৎ উপরটা ব্যস্ত সম্পর্ক থাকলে যেমন থাকে তেমন থাকবে, অর্থাৎ যেমন থাকে তেমন থাকবে, অর্থাৎ 4000/5000 আর গুণিতক 250। এর দুটো শূন্য তিনটে শূন্য কাটো, এর 3টে শূন্য কাটো, আর 5 5 25, 5 0 0, কত থাকলো 4 × 50, কত হচ্ছে 5 4 20, 200, কত হচ্ছে 200 দিন চলবে। কতদিন চলবে, 200 দিন চলবে। অতএব কী লিখবে, অতএব মুরগিগুলির ওই দেখো মজুদ খাবারের মুরগিগুলির, দেখো অতএব মজুদ খাবারের মুরগিগুলির 200 দিন চলবে। কেমন, চলো পরের প্রশ্ন কি আছে দেখিনি আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে একটা 7 দাগের শেষ প্রশ্ন একটা দেওয়া আছে, বলা আছে দেখো
যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? তাহলে চলো, যদি একটা আমার এক্ষেত্রে আমরা জানি আয়তার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা, দৈর্ঘ্য গণিত প্রস্থ। এটা হচ্ছে তোমাদের 7 দাগের ঘয়ের দাগের প্রশ্ন। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক। কেমন? বর্গ একক। এক্ষেত্রে আমরা কি লিখবো? এক্ষেত্রে লিখবো অতএব এখানে কি দেওয়া আছে, এখানে প্রদত্ত মানগুলো দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। অতএব প্রশ্নানুসারে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে মানগুলো কি হবে, বা দৈর্ঘ্যের মান দেওয়া আছে 54 মিটার দেওয়া আছে দৈর্ঘ্য, আর প্রস্থের মান দেওয়া নেই। প্রস্থ সমান ক্ষেত্রফল কত আছে, 918 দেওয়া আছে। বা এক্ষেত্রে প্রস্থ হলে কি হবে, প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান আমরা এই 54টা 918 সঙ্গে ভাগ করে দেবো, 918 ভাজিতক 54। তাহলে আমরা ভাগ করে ফেলি, 918কে আমরা 54 দিয়ে ভাগ করি। কেমন? ভাগ করলে কত হবে, 5 দুগুণে 10 বেশি হচ্ছে, আচ্ছা 5 একে 54 একে 54, কত নামলো, 11 থেকে 4 বাদ কত হচ্ছে, 7 4 11, 7 8 থেকে 5 বাদ 5 3 8, 3 আর 8 নামাও, আর 54 আছে, 5 5 5 7 35, 5 7 7 4 28, 54 7 কত হচ্ছে, 54 7 7 4 28 8 হাতে 2, 7 5 35 36 37, কত হলো, 17 হলো। তাহলে অতএব প্রস্থ কত হলো, অতএব প্রস্থ সমান কত হলো, প্রস্থ সমান 17 হবে। প্রস্থ কত বেরোলো, 17। একক কী ছিল, একক ক্ষেত্র বর্গ মিটার ছিল, একক কী হবে, মিটার হবে, বুঝেছ? তাহলে আয়তক্ষেত্রের বা আয়তাকার জমির ক্ষেত্রফল লেখো। অতএব আয়তাকার জমির প্রস্থ সমান কত হচ্ছে, প্রস্থ সমান 17 মিটার। বুঝছে? আয়তাকার জমির প্রস্থ কত হলো, 17 মিটার। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 8 দাগের প্রশ্ন দেখো, এটা অবশ্যই জ্যামিতিতে চলে এলাম। 5.3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো। এটা তোমাদের স্কেল দিয়ে অঙ্কন করতে হবে, স্কেল ও পেন্সিল দিয়ে, ও সরলরেখাংশটির নাম দাও। তোমরা স্কেল দিয়ে তোমাদের ছোট যে স্কেল আছে, সেই ছোট স্কেল দিয়ে তোমাদেরকে এই 5.3 সেন্টিমিটার একটা দাগ কেটে নিলে, এখানে ডট দিলে, এখানেও ডট দিলে, নামকরণ করে দিলে কত হবে, এটা এ দেবে, এটা বি দেবে, এর উপরে লিখে দেবে কত হবে, 5.3 সেমি। স্কেল দিয়ে তোমরা এইভাবে অঙ্কন করবে, বুঝেছ? বেশ, চলো পরের প্রশ্ন বলা আছে 9 দাগের প্রশ্ন। কি বলা আছে দেখি, 9 দাগের প্রশ্ন দেওয়া আছে, দেখো 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। তোমাদের ব্যাসার্ধ বলা আছে 4 সেমি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হলে তোমাদের ব্যাস বের করতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ হলে প্রথমে ব্যাস বের করার কোনো প্রয়োজন নেই। দেখো আমি পরে কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে তোমাদের জন্য এই জ্যামিতির অধ্যায়টা আমি সম্পূর্ণ আলোচনা করব। তার আগে তোমাদের একটু বলে রাখি, দেখো তোমরা পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু দেখো প্রথমে পেন্সিল এবং স্কেল দিয়ে তোমরা প্রথমে কিন্তু 4 সেমি ব্যাসার্ধ অঙ্কন করবে। ব্যাসার্ধ কত বলা হচ্ছে, ব্যাসার্ধ বলা হচ্ছে তোমাদের কত ব্যাসার্ধ বলা হচ্ছে, 4 সেমি। 4 সেমি ব্যাসার্ধ বলা হচ্ছে। তাহলে 4 সেমি ব্যাসার্ধ এরকম তোমরা প্রথমে কিন্তু স্কেল দিয়ে 4 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে নেবে। 4 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ স্কেল এবং পেন্সিল দিয়ে টেনে নেবে। এবার পেন্সিল কম্পাস দিয়ে দুটো মাপ নিয়ে নিলে, এইটুকুর মাপ নিয়ে কি করবে, মাপ নিয়ে তোমরা সেই পেন্সিল কম্পাসে সেট করে এইটুকু মাপ নিয়ে তোমরা এরকম বৃত্ত অঙ্কন করে দেবে। বৃত্ত অঙ্কন করে দেওয়ার পর এইরকম মান হবে, আর ব্যাসার্ধ হবে কেন্দ্র থেকে এই পর্যন্ত কত হবে, ব্যাসার্ধ অর্থাৎ এই মাপের সমান হবে। অর্থাৎ এ বি বা ও বি লেখো,
ও বি মাপের সমান হবে, এটা ও দ কেন্দ্র ও কেন্দ্রবৃত্ত, এটা বি দ ও বে বৃত্ত মাপের হবে। এইটুকুর যদি মাপ 4 সেমি হয়, এইটুকুর মাপ কিন্তু 4 সেমি হবে। এবার তোমাদের বৃত্তটা অঙ্কন হয়ে যাবে। আর এই জ্যামিতি অধ্যায়টা আমি সম্পূর্ণ এই গণিত সম্পূর্ণ সমাধান করার পর আমি একটা মাত্র ভিডিওতে আমি সমস্ত জ্যামিতিগুলো আমি তোমাদের জন্য সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে।